মৃত্যুতে কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে আজ ভোর 6টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। ভোরে পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে জেল থেকে বের হন তিনি। রওনা হন রাজধানী ঢাকার। যেহেতু ডাক্তার দীপু মনি অদ্য 2 বছর পূর্ণ হলো কারাবরণের, তো 2 বছর উনি জেল হাজতে আছেন। আদালতে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পেলেন রাজধানীর লালবাগ থানার আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, এরলে জামিন পাচ্ছেন। আজকে মুক্তি পেয়ে স্বামীকে শেষবারের মতো বিদায় জানালেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। 20 আগস্ট বিকেলে রাজধানীর বনানী কবরস্থানে স্বামী তৌফিক নেওয়াজের দাফন শেষ করার মাধ্যমে তাকে শেষ বিদায় জানান তিনি। এর আগে 20 এপ্রিল সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান দীপু মনি। এরপর পুলিশের কঠোর নিরাপত্তার মাধ্যমে রাজধানীর কলাবাগানের বাসায় পৌঁছান। আগে পুলিশি ভ্যান থেকে বের করে আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি তিনি কিন্তু বের হয়েছেন। আওয়ামী লীগের নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে যে গুলশানের আজাদ দীর্ঘদিন জল্পনা কল্পনা শেষে অবশেষে জেল থেকে মুক্তি পেলেন আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। হঠাৎ কেন এই আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপু মনিকে জেল থেকে বের করা হলো, তার পিছনে মেন উদ্দেশ্য কি, তা নিয়ে আজকে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হয়ে যাবেন। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে কিভাবে জেল থেকে বের করা হয়েছে। সেই ভিডিওটি আমরা পরেই দেখে আসতেছি। তার আগে আমরা এই আওয়ামী লীগের দীপু মনিকে নিয়ে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসতেছি, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মাত্র 500 টাকা দামের শাড়ি পরিয়ে 2008 সালে সর্বপ্রথম সংসদে এসেছিলেন দীপু মনি। এরপর এমপি হয়ে রাতারাতি আঙ্গুল ফুলে হয়ে যায় কলাগাছ। আর মন্ত্রী হবার পর মেরেছেন আরও বড় বড় দান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি নিতেন 50 লাখ টাকা ঘুষ। এমনকি ফিলিস্তিনের শিশুদের জন্য অনুদানের টাকাও তিনি মেরে খেয়েছেন। ভদ্র চেহারার আড়ালে এই নষ্টা এত সব অপকর্ম করেছেন যে তা ছিল মানুষের একেবারে ধারণার বাহিরে। স্বামী রেখে পরকীয়া, ঘুষের সিন্ডিকেট গড়ে তোলা, নিজস্ব সন্ত্রাসী বাহিনী, এমনকি গরিবদের জমিজমা দখল করেছেন। আর গোটা দেশের শিক্ষা ব্যবস্থার কি হাল করেছেন তা না বললেও চলে। এমন কোনো অপকর্ম নেই যা করেননি এই আওয়ামী দস্যু। জীবনের কথার এই ভিডিওতে আলোচনা করব দীপু মনির অপকর্ম সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদে 3 বারের মন্ত্রী ও 1 বার সংসদ সদস্য ডাক্তার দীপু মনির ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দুর্নীতির নানা তথ্য বের হতে শুরু করেছে। গত প্রায় 16 বছর তিনি বেশ বেপরোয়া ছিলেন। তার হাত থেকে দলের স্থানীয় নেতাকর্মীরাও রেহাই পাননি। তারা ছিলেন অনেকটা সংখ্যালঘুর মতো। দীপু মনি দুর্নীতি ও অপকর্মের মূল সহযোগী ছিলেন তার ভাই JR ওয়াদুদ টিপু। এ টিপুর নেতৃত্বে প্রথমে পররাষ্ট্র মন্ত্রণালয়, পরে শিক্ষা মন্ত্রণালয়ে সিন্ডিকেট গড়ে তোলা হয়। চক্রে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদারও ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়ে তিনি এখন রিমান্ডে আছেন। তবে তার ভাই টিপু ও রতন কুমার এখন পলাতক। দীপু মনির টাকার মেশিন ছিলেন চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ওরফে চোরা সেলিম। তার মাধ্যমে চাঁদপুরে বালুমহল থেকে 1000 কোটি টাকা হাতিয়ে নেন দীপু মনি ও তার ভাই। আওয়ামী লীগ সরকারের পতন হলে চোরা সেলিম ও তার ছেলে শান্ত খান এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনতার আদালতে তার মৃত্যুদণ্ড হয়। চোরা সেলিমের মৃত্যু নিয়েও চাঁদপুরে নানান আলোচনা আছে। অনেকে ইঙ্গিত করেছেন দুর্নীতির পার্টনার চোরা সেলিমকে কৌশলে উত্তেজিত লোকজনকে উস্কে দিয়ে শেষ করা হয়েছে, যাতে দীপু মনি বা তার ভাইয়ের অবৈধ টাকার সাক্ষী না থাকে।
শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে দীপুমণি 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন। ওই সময় তদবিরের জন্য চাঁদপুরেও চলে আসতে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় উপাচার্য, বিভিন্ন শিক্ষা বোর্ড চেয়ারম্যান থেকে শুরু করে শিক্ষা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের। শিক্ষা খাতে ঘুষ দুর্নীতির বিষয় টিপু ছাড়াও স্থানীয়ভাবে দেখতেন চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করে রতন কুমার মজুমদারকে কয়েকবার করে পুরানবাজার ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ চলমান রাখতেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কিছু না হয়েও অঘোষিতভাবে দীপুমণির ভাই JR ওয়াদুদ টিপু ও রতন কুমার মজুমদার মিলে সব বদলি নিয়োগসহ মন্ত্রণালয়ের নানা কার্যক্রম পরিচালনা করতেন। মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে হওয়ার সুযোগ ছিল না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য 2 কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি 50 লাখ টাকা ঘুষ নিতেন, এমন অভিযোগ এখন সংশ্লিষ্টদের মুখে মুখে। এছাড়া শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। সর্বনিম্ন 2 লাখ থেকে সর্বোচ্চ 20 লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ। তার সময়ে শিক্ষা খাতে ঘুষ দুর্নীতি ছিল ওপেন সিক্রেট। মন্ত্রীর বিভিন্ন কাজে বিতর্কের শুরুর এক পর্যায়ে তার দপ্তর থেকে অন্যত্র চলে যান তার তৎকালীন একজন সচিব। এছাড়া নিজ থেকে চলে যান তার একান্ত সচিবও। 2025 সালে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ SY রমাদান অভিযোগ করেন দীপুমণি ফিলিস্তিনি শিক্ষার্থীদের বৃত্তির নামে কাতার সরকারের কাছ থেকে বছরে $30 লাখ নিয়ে সেই অর্থ মেরে খেয়েছেন। রাজধানী কলাবাগান ও বনানীতে ছায়া অফিসের মাধ্যমে দীপুমণির মন্ত্রণালয়ের অনেক কিছু নিয়ন্ত্রণ করত তার ভাই টিপুর নেতৃত্বে গড়ে ওঠা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের নাম ছিল রাজনৈতিক স্বজন। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিপুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন। 14তম BCS এর কর্মকর্তা ও রাজধানী মিরপুরে অবস্থিত একটি কলেজের সাবেক অধ্যক্ষ নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাকে এই কলেজের অধ্যক্ষ পদে আসতে 55 লাখ টাকা ঘুষ দিতে হয়। চট্টগ্রাম বিভাগের একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পদায়ন করতে এক শিক্ষকের কাছ থেকে 2 কোটি টাকা নেন তার ভাই টিপু। নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সুপারিশ আসার পর টিপু অন্য একজনের মাধ্যমে জানান উপাচার্য হওয়ার জন্য 2 কোটি টাকা দিতে রাজি আছেন কয়েকজন। তদবির করে লাভ নেই, আপনার অধীনে একটি নিয়োগ দিয়েই তো এই টাকা ওঠানো সম্ভব, এমন পরামর্শ দিলে শেষ পর্যন্ত ওই শিক্ষক টাকা দিতে রাজি হন। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাদে সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। দীপুমণি শিক্ষামন্ত্রী থাকাকালে 2022 সালে বেসরকারি নর্থ সাউথ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড পরিবর্তনের নামে আসলে এগুলো নিয়ন্ত্রণ নেয় একটি চক্র। এর নেপথ্যে ছিলেন দীপুমণি। আওয়ামী লীগের মেয়র, ব্যবসায়ী, আমলা, শিক্ষাবিদদের দিয়ে নতুন করে গঠন করা হয় নর্থ সাউথ ও মানারাতের ট্রাস্টি বোর্ড। এরপর বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ও এভাবে বেদখল হয়। বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ও প্রাইম এশিয়ায় ইউনিভার্সিটি বেদখলের উদ্যোগ নিয়েও শেষ করতে পারেননি দীপুমণি। 2024 সালে নির্বাচনের পর তাকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হয়। এরপর এ 2 বিশ্ববিদ্যালয় বেদখলের প্রক্রিয়া অব্যাহত রাখেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, যদিও তা শেষ করতে পারেননি তিনি। নিজ জেলায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য শুধু জমি অধিগ্রহণে 359 কোটি টাকা দুর্নীতির পায়তারা করেন দীপুমণি। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগে সেখানকার 62.5 একর জমি মৌজা দরে চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন তার নিকট আত্মীয়রা। তারা ভূমি অধিগ্রহণে প্রশাসনিক অনুমোদনের আগেই চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে জায়গা ঠিক করে নিজেদের নামে দলিল করিয়ে নেন। পরবর্তী সময়ে সেসব জমি প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচন করে এবং জেলা প্রশাসনকে অধিগ্রহণের জন্য বলে। সেখান থেকে 359 কোটি অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ অধিগ্রহণের বিরোধিতা করেন তৎকালীন জেলা প্রশাসক অঞ্জনা খান মুসলিশ। তিনি চাঁদপুরে দীপুমণির ভাইসহ আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর জমি দখলের বিরুদ্ধে অবস্থানের জন্য আলোচিত ছিলেন। টিপুসহ বেশ কয়েকজন নেতাকর্মী ভুয়া দলিলের মাধ্যমে 48 একরের বেশি জমি দখল নেওয়ার প্রতিবাদ জানানোর 48 ঘণ্টা পর তাকে নেত্রকোনায় বদলি করা হয়। পরে সরকার লক্ষ্মীপুর ইউনিয়নের সে জায়গায় ওই বিশ্ববিদ্যালয় করার বিষয়টি বাতিল করে। চাঁদপুরের পদ্মা ও মেঘনার ডুবোচর থেকে ফ্রি স্টাইলে বালু উত্তোলনেও চোখ ছিল দীপুমণির।
তার ঘনিষ্ঠ লোক হিসাবে পরিচিত লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চলচ্চিত্র নির্মাতা সেলিম খানকে সেই বালু তুলতে উৎসাহিত করেন তিনি। তার ভাই টিপু সেলিম খান থেকে মোটা অঙ্কের সুবিধা নিতেন। চাঁদপুরে মেঘনা নদী থেকে সেলিম খানের বিরুদ্ধে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ যারাই করেছেন তারাই দীপুমণির রোষানলে পড়েছেন। চাঁদপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিনিয়র নেতাদের সঙ্গে দীপুমণির বিরোধ ও দূরত্ব শুধু বালু উত্তোলন নিয়ে প্রতিবাদ করা নিয়ে। জেলা আওয়ামী লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদকে কোণঠাসা করতে তার বিরুদ্ধে বালুখেকো সেলিম খানের লোকজন দিয়ে শহরে মিছিল করানো হয়। এছাড়াও দীপুমণির কাছের লোকদের দাপটে দলীয় ত্যাগী নেতা কর্মীরাও ছিলেন অবহেলিত। আওয়ামী লীগের আমলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হতো এসব বই। এক গবেষণায় দেখা গেছে 97% শিক্ষার্থী নোট বা গাইডের ওপর নির্ভরশীল। মুখে নোট গাইডের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান দীপুমণি যেন কঠিন থেকে কঠিন সাজা হোক? ক্ষমতার দম্ভে একদিন যারা অন্ধ ছিলেন আজ তাদেরই কাঁদতে হচ্ছে জেলের চার দেয়ালের ভেতর। স্বামীর শেষ বিদায় বেলায় পাশে থাকতে পারলেন না একসময়ের দৌড়দণ্ড প্রতাপশালী মন্ত্রী দীপুমণি, যে নারী 2008 সালে সাদা মাটা সুতির শাড়ি পরে একগাল মিষ্টি হাসি দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। সেই নারী আজ জুলাই ছাত্র জনতা গণহত্যার অন্যতম কারিগর ও ফ্যাসিস্টের দোসর হিসেবে অভিযুক্ত। মৃত্যুর আগে স্বামী তৌফিক নেওয়াজকে শেষবার দেখার বা তার পাশে বসার সুযোগটুকু তিনি পাননি। সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপার হলো মায়ের প্যারোলের জন্য বাবার লাশের পাশ থেকে উঠে জেলের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে এক অসহায় মেয়েকে। কিন্তু কেন এমন হলো? নিয়তি কি আসলেই তার নিজস্ব গতিতে নির্মম প্রতিশোধ নেয়? জেলের চার দেয়ালের ভেতর যখন স্বামীর মৃত্যুর খবর পৌঁছায় তখন কেমন লেগেছিল দীপুমণির? কিন্তু সেই কান্না শোনার মতো কেউ ছিল না সেখানে। শেষবারের মতো স্বামীকে একটু ছুঁয়ে দেখার আকুতি হয়তো তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। প্যারোলে মুক্তি পেয়ে যখন তিনি কারাগার থেকে বের হলেন তখন তার চোখে মুখে শুধু শূন্যতা আর প্রিয় মানুষকে হারানোর এক অসহায় আর্তনাদ। সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল দীপুমণির মেয়ের দৌড়ঝাঁপ। বাবার মৃতদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করার কথা ছিল যে মেয়ের, শোক পালনের কথা ছিল যার, তাকেই কিনা হন্য হয়ে ছুটতে হয়েছে মায়ের প্যারোল মঞ্জুরের জন্য। মৃত বাবার পাশে বসে থাকার বদলে আদালতের বারান্দায় দৌড়াতে হয়েছে তাকে। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন বাবা বা মা হিসেবে এই দৃশ্য যে কারো মনেই গভীরভাবে দাগ কাটবে। সন্তান হিসেবে, স্ত্রী হিসেবে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আপনাদের কি মনে হয় নিয়তির এই নির্মম পরিহাস কি এমনি এমনি এসেছে? এই বিষয়ে আমরা আরো গভীরে যাব এবং অতীতের কিছু ভয়ঙ্কর ঘটনার সাথে আজকের এই ঘটনার তুলনা করব। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দেশ বিদেশের সব বিশ্লেষণধর্মী ও বস্তুনিষ্ঠ খবর পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার আসুন একটু পেছনের দিকে ফিরে তাকাই। দীপুমণি যখন ক্ষমতার শীর্ষে ছিলেন তখন কি তারা এমন মানবিকতা বা উদারতা দেখিয়েছিলেন? আজ দীপুমণি তার স্বামীর শেষকৃত্যে অংশ নেয়ার জন্য 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন। এমনকি এই প্যারোলের জন্য তার মেয়ে বা আইনজীবীদের পুলিশি হয়রানি বা গ্রেফতারের শিকার হতে হয়নি। কিন্তু তাদের 15 বছরের শাসন আমলে বিরোধী মতের মানুষদের সাথে ঠিক কি আচরণ করা হয়েছিল? আজ যারা দীপুমণির প্যারোল নিয়ে সরকারের সমালোচনা করছেন তারা হয়তো ভুলে গেছেন অতীত ইতিহাস। জামায়াত ইসলামীর সাবেক আমির গোলাম আজম মারা যাওয়ার পর তার ছেলে আমান আজমিকে বাবার মুখটি শেষবারের মতো দেখার সুযোগটুকু দেয়া হয়নি। মীর কাসেম আলীকে ফাঁসি দেওয়ার পর তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। বাবার জানাজায় আসতে দেয়া তো দূরের কথা। 2012 সালের জুন মাসে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর বড় ছেলে রফিক বিন সাঈদী যখন মারা যান তখন কারাগারে বন্দী থাকা অবস্থায় বাবা দেলওয়ার হোসেন সাঈদীকে তার ছেলে জানাজা পড়ানোর জন্য মাত্র 2 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। আর এর আগে আল্লামা সাঈদীর মায়ের মৃত্যুর পর তাকে জানাজার জন্য সময় দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টা। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দেওয়ার পর তার পরিবারের কাউকে শেষ দেখা করতে দেয়া হয়নি। এমনকি ছেলে মেয়ে সহ পরিবারের সবাইকে গ্রেফতার করে রাখা হয়েছিল। মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জানাজাতে সাধারণ মানুষকে অংশ নিতে দেয়া হয়নি। সেখান থেকে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছিল।
চট্টগ্রামের এমপি শাহজাহান চৌধুরীর মায়ের জানাজার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল মাত্র 3 ঘন্টার জন্য। শুধু শীর্ষ নেতারাই নন, সাধারণ ছাত্রনেতা ও কর্মীদের সাথে গত 15 বছরে কি হয়েছিল শুনলে শিউরে উঠবেন। শিবির কর্মী মাসুদুর রহমান আদনান সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এক পোস্টে লিখেছেন, তার ফুফা মারা যাওয়ার পর তিনি জানাজায় যেতে পারেননি, কারণ তাকে গেলেই গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছিল পুলিশ। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্রলীগ তাকে টর্চার সেলে আটকে রেখে যখন রাতভর অমানসিক নির্যাতন করছিল, তখন তার মা বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করছিলেন। ছাত্রলীগ সেই ফোন রিসিভ করে এক অসহায় মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল এবং বলেছিল তার ছেলেকে আজ মেরে ফেলা হবে। সেই মা যখন কাকুতি মিনতি করে ছেলেকে একবার দেখতে চেয়েছিলেন, তারা সেই সুযোগও দেয়নি। ঢাকার ওয়ারিতে যুবদল নেতা ফয়সালকে বাড়িতে না পেয়ে তার বাবাকে পিটিয়ে মেরেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। পাবনায় ছাত্রদলের জাহেদুলকে না পেয়ে তার বাবাকেও নির্মমভাবে হত্যা করেছিল তারা। ঢাকা 1 আসনের সাবেক এমপি খন্দকার আবু আশফাক থেকে শুরু করে জামায়াতের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজমুল ইসলাম, কাউকেই তাদের মায়ের জানাজায় আসতে দেওয়া হয়নি। সেদিনের সেই কান্না, সেই আর্তনাদ কি তখন দীপু মনি বা আওয়ামী লীগের কোনো প্রভাবশালী নেতার কানে পৌঁছেছিল? দীপু মনি তো তখন প্রভাবশালী মন্ত্রী ছিলেন। কই, তিনি তো একদিনও এই অমানবিকতার বিরুদ্ধে মুখ খোলেননি। 2008 সালে নির্বাচনের সময় এই দীপু মনি ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, সুতির শাড়ি পরা, গয়না ছাড়া এক ছিমছাম নারী, যার মিষ্টি হাসি সবার নজর কেড়েছিল। পরিশীলিত কথাবার্তা আর সাধারণ জীবনযাপন তাকে এনে দিয়েছিল তুমুল জনপ্রিয়তা। কিন্তু সেই মানুষটি যখন ক্ষমতার স্বাদ পেলেন, তখন তিনি হয়ে উঠলেন এক ভিন্ন রূপের মানুষ। জুলাই ছাত্র জনতার আন্দোলনে শত শত তাজা প্রাণ ঝরে যাওয়ার পেছনে যাদের উস্কানি ও নির্দেশ ছিল, তিনি তাদেরই একজন। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তিনি ভুলে গিয়েছিলেন যে এই ক্ষমতা চিরস্থায়ী নয়। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, আর এই দিনগুলো আমি মানুষের মধ্যে পালাক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। আজ যে ক্ষমতার মসনদে বসে অহংকার করছে, কাল সে পথের ভিখারি হতে পারে। আজ যে অন্যের কান্নার কারণ হচ্ছে, কালও তাকে কাঁদতে হতে পারে। দীপু মনির আজকের এই অসহায়ত্ব আমাদের সেই নির্মম বাস্তবতারই শিক্ষা দেয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আজ দীপু মনি হারে হারে টের পাচ্ছেন সেই পীড়নের যন্ত্রণা। গতকাল তিনি তার স্বামীর মৃতদেহের পাশে হয়তো ভেবেছিলেন, ক্ষমতায় থাকার সময় যদি তারা একটু মানবিক হতেন, যদি বিরোধী মতের মানুষের কান্নাগুলো বুঝতেন, তাহলে হয়তো গতকাল তাকে এই দিন দেখতে হতো না। বর্তমান সরকার দীপু মনিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে এক অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধীদের একদিনের বা 12 ঘন্টার প্যারোল পাওয়া যেখানে ছিল কল্পনার অতীত, সেখানে বর্তমান ব্যবস্থা প্রমাণ করেছে যে প্রতিহিংসা দিয়ে কখনো সুবিচার হয় না। তবে এই 12 ঘন্টার প্যারোলে মুক্তি পাওয়ার পরেও দীপু মনি বা তার দলের কারো যদি কোনো আক্ষেপ থাকে, তবে তাদের উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের অতীতের দিকে ফিরে তাকানো। কারণ এই অমানবিক আইন ও সিস্টেম তো তারাই তৈরি করে রেখে গিয়েছিল। সম্মানিত দর্শক, দীপু মনি এবং তার পরিবারের আজকের এই মর্মান্তিক পরিস্থিতির জন্য আপনি কাকে দায়ী করবেন? এটা কি কেবলই নিয়তির পরিহাস, নাকি তাদের নিজেদেরই কর্মফল? আপনারা কি মনে করেন, বর্তমান সরকার তাকে 12 ঘন্টার প্যারোল দিয়ে সঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই ধরনের আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তার স্বামী গত রাতে 10টার পরে মারা গেছেন। তৌফিক নওয়াজ, ব্যারিস্টার তৌফিক নওয়াজ, তিনি মারা গেছেন। এই খবর আমরা জানিয়েছি, মধ্যরাতে আপনাদেরকে জানিয়েছিলাম। এবং সেখানে এরকম প্রশ্নের অবতারণাও তৈরি হয়েছিল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেয়া হবে কিনা। এবং আমাদের ধারণা ছিল যে এরকম একটা সেন্সিটিভ বিষয়ে, এবং দীপু মনি যেহেতু অনেক বেশি আলোচিত, সেহেতু সরকার কোনোভাবেই চাইবে না এটাকে ইস্যু করে কোনো রাজনীতি কেউ করতে পারুক। সরকার ঠিক কাজটাই বোধহয় অবশেষে করলো। দীপু মনি প্যারোলে জামিন পাচ্ছেন। আজকে দাফন কাফনের কোনো ব্যবস্থা হয়নি, সেটা সম্ভবত আগামীকালকে হবে। এবং দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সেই মুক্তি দিতে গিয়েও দীপু মনির মেয়ে কীভাবে দৌড়ঝাঁপ করেছেন, দুয়ারে দুয়ারে তাকে ঘুরতে হয়েছে, সেরকম প্রচারও আমরা আওয়ামী অ্যাক্টিভিস্টদের করতে দেখেছি ফেসবুকে।
দীপুমণিকে কতক্ষণের জন্য জামিন দেওয়া হলো? জামিন পেয়ে, প্যারোলে মুক্তি পেয়ে তিনি কখন, কিভাবে, কোথায় যাবেন এবং কতটুকু সময় তিনি পাচ্ছেন? 12 ঘন্টা সময় তিনি পাচ্ছেন, এটা নিশ্চিত। চলুন একটু বিস্তারিত ব্যাপারটা জেনে দেখার চেষ্টা করি। এই স্বামীর মৃত্যুকে কেন্দ্র করে দীপুমণিকে 12 ঘন্টা মুক্ত থাকার আদেশ দেওয়া হয়েছে। 12 ঘন্টা তিনি এই সময়টা পাবেন এবং সেটা বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 12 ঘন্টা। প্রথম আলো সহ বিভিন্ন গণমাধ্যম এটা নিশ্চিত করছে। আমরা যদি আপনাদেরকে একটি গণমাধ্যমের খবর দেখাই, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে প্যারোলে মুক্তি পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি। কিন্তু আমরা জানি যে এই মুক্তি তিনি পাননি। মুক্তি পাওয়ার সিদ্ধান্ত হয়েছে সেটা বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ঘটনার পরিবর্তন হলো কিনা, চলুন একটু বিস্তারিত খবরের ভেতরে যাই। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি এবং মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তার প্যারোলে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন, তার আবেদন মঞ্জুর করেছেন। আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপুমণির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা 4 দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক 12 ঘন্টা প্যারোলে মুক্তির জন্য মঞ্জুর করেছেন। 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। যেটা বলছিলাম, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই মুক্তি থাকবে। তিনি এখানে মুন্সিগঞ্জ জেলা কারাগারে গিয়েছিলেন তার মেয়ে তানি দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল। সেখানে তানি দীপাবলি তার মায়ের সঙ্গে দেখা করেন। পরে তারা প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। গতকালকে মারা গেছেন তার স্বামী। আগামীকাল সকাল 6টায় মুন্সিগঞ্জ কারাগার থেকে পুলিশ পাহারায় দীপুমণিকে নিয়ে যাওয়া হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। সেখানে স্বামীর মরদেহ দেখবেন দীপুমণি। এরপর মরদেহ নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদে। সেখানে বাদ জোহর, জানাজা ও দোয়া শেষে তাকে বনারী কবরস্থানে দাফন করা হবে। অর্থাৎ তার যে দেশের বাড়ি চাঁদপুর, সেখানে নেওয়া হচ্ছে না, ঢাকাতেই তাকে দাফন করা হচ্ছে। যখন দীপুমণির এই প্যারোলে মুক্তির ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছেন অনেকে এবং সরকার কোনো ধরনের কোনো ভেজালে যেতে চায়নি, কারণ দীপুমণির প্যারোলে মুক্তি যদি না হতো তাহলে যেটা হতো সেটা হচ্ছে যে মানবাধিকার সংগঠন সহ নানা জায়গা থেকে, সাংগঠনিক জায়গা থেকে, ব্যক্তি পর্যায় থেকে এটার তীব্র সমালোচনা হতো এবং সরকারকে গণতান্ত্রিক আচরণ না করার জন্য দায়ী করতেন সবাই। সেই ব্যাপারটা সরকার ঘটতে দেয়নি। এটা সরকারের একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। এই জন্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতেই হয় যে তারা একটা গণতান্ত্রিক আবহ বজায় রাখার চেষ্টা করেছেন। আমরা সেটাই চাই যে আইনের মধ্য থেকে যার যতটুকু অধিকারের প্রাপ্তি তিনি যেন ততটুকু পাই, সেই ক্ষেত্রে যেন দল মত এগুলো বিচার করা না হয়। কিন্তু এদিকে দীপুমণির এই প্যারোলে মুক্তির ব্যাপারটা যখন আমরা নিশ্চিত হচ্ছি, তখন দীপুমণির মেয়ে কখনো কারাগারে, কখনো ডিসি অফিসে, এখানে ওখানে তাকে ছোটাছুটি করতে হচ্ছে। এরকম বেশ কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোর মধ্যে দুটো ছবি আপনাদেরকে দেখাতে চাই। এই ছবিটা দেখুন, সাদা কাপড় পরে দীপুমণির মেয়ে, তিনি খুব দ্রুত লয়ে হাঁটছেন। আর একটা ছবি দেখুন, তিনি গাড়িতে উঠছেন। অর্থাৎ তাকে এক জায়গা থেকে আর এক জায়গা এরকম করতে হয়েছে। আজকে সারাদিনই ছোটাছুটি করতে হয়েছে এবং সর্বশেষ তিনি এবং তার পরিবার, তার আইনজীবীরা সফল হয়েছেন এই প্যারোলে মুক্তির আদেশটা নিতে। এটা একটা ভালো লক্ষণ। বাংলাদেশের রাজনীতিতে এই ধারা অব্যাহত থাকুক। বাংলাদেশের রাজনীতি যেন কোনোভাবেই শুধুমাত্র রাজনৈতিক মত পথের বিবেচনা করে কোনো সিদ্ধান্ত না নেয়, সেই প্রত্যাশা আমরা করতে পারি। দর্শক, আপনার কি মনে হয়? যত সমালোচনাই আপনারা করুন না কেন সরকারের, শত সমালোচনার মাঝেও
প্রফেসর ইউনূসের আমলে যে দৃষ্টান্তগুলো আমরা দেখিনি, সেরকম একটা দৃষ্টান্ত যখন, মানে দৃষ্টান্ত বললে ভুল হবে, এটাই তো নিয়ম, এবং নিয়মের ব্যত্যয় সরকার যখন করলো না, তখন আপনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সরকারকে কি এই ব্যাপারে অন্তত থ্যাঙ্কস দেবেন, নাকি এখানেও কোনো অন্য যুক্তি উপস্থাপিত হবে? প্রেজেন্ট ব্যানের ভিতর থেকে দীপু মনির যে ছবিটি দেখলাম এবং আমি থাম্বনেইলে ব্যবহার করেছি প্রিয় দর্শক শ্রোতা, সেটি সত্যিকার অর্থে আগের দীপু মনির সঙ্গে কোনোভাবে মেলানো যাবে না। যাকে দেখলাম বা দেখছিলাম তাকে মনে হচ্ছিল একজন অনাথ, তার কেউ নেই, কখনো কেউ ছিল না, একজন অসহায় অনাথ মহিলা, এরকমই মনে হচ্ছিল যেভাবে তিনি তাকাচ্ছিলেন বাইরের পৃথিবীর দিকে। তার তো এরকম পরিস্থিতি হবার কথা ছিল না, কিন্তু হয়েছে। দুঃখজনক হলেও এটি সত্যি। প্রিয় দর্শক শ্রোতা, গতকালকের আগের দিন মঙ্গলবার গভীর রাতে মারা গেলেন তার স্বামী, সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি এবং লিভারের জটিলতায় ভুগছিলেন। তো মারা গেলে পরে দীপু মনি তো কারাবাস করছিলেন দীর্ঘদিন থেকে, নিশ্চয়ই আপনাদের জানা আছে। অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শুরু থেকেই দীপু মনি কারাবাস করছেন। তিনি এখন মুন্সিগঞ্জে মহিলা কারাগারে। তো সেখানে কারাগার থেকে তার তো বেরোবার উপায় নেই, তাই প্যারোলের জন্য আবেদন করা হয়েছিল। 12 ঘন্টার প্যারোল মঞ্জুর হয়েছে তার স্বামীর শেষকৃত্যে উপস্থিত থাকবার জন্য, দাফন কাফনের। তো সেই প্যারোল শুরু হয়েছিল আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো সকাল 6টার কিছু পরে তাকে নিয়ে প্রিজন ভ্যানটি বেরিয়ে যায় সেই মুন্সিগঞ্জ কারাগার থেকে। 8টা সাড়ে 8টা নাগাদ ঢাকায় তাকে নিয়ে আসে, যেখানে তার বাসা ছিল, যেখানে তার হাজব্যান্ডের সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে তিনি থাকতেন, সেখানে তাকে নিয়ে আসা হয়। এবং সেখানে তৌফিক নেওয়াজের মরদেহ হসপিটাল থেকে নেওয়া হয়। তিনি ছিলেন কন্টিনেন্টাল হসপিটালে, যেটি আগে ছিল ইউনাইটেড হসপিটাল। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছিল। সেখানে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়, বনানীর বাড়িতে। সেখানে নানা আনুষ্ঠানিকতা শেষে দুপুরের দিকে তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সঙ্গে দীপু মনি যান প্রিজন ভ্যানে বসে, সেখানে তার জানাজা হয় এবং এক পর্যায়ে বনানী গোরস্থানে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। সেই বনানী গোরস্থানে দীপু মনির একবার সুযোগ হয়েছিল তার হাজব্যান্ডের মুখটি দেখবার। তারপর তার দাফন শেষ হয় সেখানে। এরপর যথারীতি 6টার আগে আবার দীপু মনিকে ময়মনসিংহে তার সেই কারা সেলে পৌঁছে দেওয়া হয়। প্রিয় দর্শক শ্রোতা, এইটুকু খোঁজখবর হয়তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন। তো এইটি একটা মানুষের জন্য কতটা দুর্ভাগ্যের হতে পারে যে তার প্রিয়জনের মৃত্যু হয়েছে, যার সঙ্গে তার সারা জীবন কেটেছে। তার হাজবেন্ড মারা গেছেন, তার হাজবেন্ডকে কয়েকবার দেখতে পেরেছেন, কিছু সময় সেখানে থাকতে পেরেছেন, কিন্তু তার এই যে নিজস্ব শোক, ব্যক্তিগত যে কষ্ট দুঃখ, সেইটি শেয়ার করবারও কেউ তার পাশে এই মুহূর্তে রইলেন না। সেটি সবচেয়ে দুঃখজনক। যে কোনো মানুষেরই প্রিয়জন বিয়োগ হলে তার সান্ত্বনার দরকার হয়। প্রিয়জনেরা পাশে থাকেন, মাথায় হাত বুলোন, কাঁধে কাঁধ রাখেন, সান্ত্বনা দেন, কিন্তু তাকে সান্ত্বনা দেবার মতো কেউ আর থাকলো না। কিন্তু কারণ তিনি কারো কাছে নেই। আসলে তিনি একটি নির্জন কারা সেলে আছেন, যেখানে তাকে আবার পৌঁছে দিচ্ছে। এর চেয়ে দুর্ভাগ্য মানুষের জীবনে আর কি হতে পারে? তো এই দীপু মনি তো একসময় এরকম ছিলেন না। কতটা দাপুটে তিনি ছিলেন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার পেছনের ইতিহাস যদি আমরা একটু টান দেই, তাহলে দেখতে পাবো কতটা হাই প্রোফাইল একজন মানুষ ছিলেন এক সময়। আচ্ছা, তার ছাত্র জীবন থেকে যদি ধরি, তিনি ছিলেন আপাদমস্তক একজন মেধাবী ছাত্র, হিসাবে নাম করেছিলেন। স্কুল জীবনে ডিবেট করতেন, চমৎকার ডিবেট করতেন। সেই ভিডিও কিন্তু আমি দেখেছি, এখনো পাওয়া যায় ইউটিউবে। তো সেই দীপু মনি হলিক্রস কলেজে পড়েছেন, দেশের শীর্ষস্থানীয় কলেজ মেয়েদের জন্য। ঢাকা মেডিকেল কলেজে পড়েছেন, সেখান থেকে MBBS পাশ করেছেন। তারপর তিনি চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, জনস হপকিন্স ইউনিভার্সিটি থেকে MPH করেছেন, মাস্টার্স অফ পাবলিক হেলথ। শুধু তাই না, ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে LLM করেছেন, LLB-তে মাস্টার্স করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে কোনো একটি শর্ট কোর্স কিংবা ডিপ্লোমা করেছেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তার অসাধারণ, মেধাবীও ছিলেন তিনি, সেদিকে কোনো ঘাটতি নেই, ঈর্ষণীয় সেটি বলতে হবে। তো এই মানুষটি সুপ্রিম কোর্টে ওকালতি করেছেন জীবনের বেশিরভাগ সময়। ডাক্তারি করেছেন কিনা আমি জানি না, আমি কোনো তথ্য পাইনি প্রিয় দর্শক শ্রোতা। তো যাই হোক, তার হাজব্যান্ডও ছিলেন সুপ্রিম কোর্টের উকিল, তাদের একই পেশা ছিল, আইন পেশা।
তো শেখ হাসিনা আমলে রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন এবং ইন্টারেস্টিংলি তিনি কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা এম এ ওয়াদুদ ছিলেন ভাষা আন্দোলনের একজন কর্মী এবং প্রতিষ্ঠাতা আওয়ামী লীগারদের একজন, এম এ ওয়াদুদ চাঁদপুরের। তো সেই ঘরের সন্তান দীপুমণি। নিজেরও প্রোফাইল অত্যন্ত ব্রাইট ছিল, বাট আওয়ামী রাজনীতি তাকে সর্বনাশ করে দিয়েছে। আওয়ামী রাজনীতিতে ঢুকে তার কাছে মনে হয়েছিল যে এর বাইরে, আওয়ামী লীগের বাইরে বোধহয় আর কোনো পৃথিবী নেই, পৃথিবী বোধহয় এখানে এসে শেষ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, 4 বার তিনি এমপি হয়েছিলেন, যদিও পাতানো নির্বাচনে। 2008-এ প্রথমবার আওয়ামী লীগ থেকে এমপি হন, চাঁদপুর 3 থেকে, যেটি চাঁদপুর সদর। তারপর আরো 3 বার, 14-তে, 18-তে এবং 24-এ। এবং দাপটে মন্ত্রী ছিলেন, একবার শিক্ষামন্ত্রী, একবার পররাষ্ট্রমন্ত্রী। তো এই সব কিছু ঠিক ছিল, কিন্তু অতিরিক্ত লোভ, উচ্চাসা, অর্থলিপ্সা, এই সব কিছু তাকে আজকের জায়গায় এনে পৌঁছে দিয়েছে। তিনি আওয়ামী লীগ করতেন, ওটা এমন কিছু না। আওয়ামী লীগ বাংলাদেশের কোটি মানুষ একসময় করেছেন, কেউ আওয়ামী লীগ করলে অপরাধী হয়ে যায় না, সেটি না। কিন্তু তিনি নিজেকে যেই জায়গায় টেনে নামিয়েছিলেন, সব কিছু বিসর্জন দিয়েছিলেন। তার লেখাপড়া, তার শিক্ষা দীক্ষা, তার সব প্রোফাইল, সব কিছু জ্বলে গেছে, কারণ তিনি এতটাই এই অর্থলিপ্সা, দুর্নীতি, অনিয়ম এইসবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সো অল্প করে তার ফিরিস্তি একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন 4.5 বছরে তিনি 187 বার বিদেশে গিয়েছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, গরিব দেশের অর্থায়নে, গরিব দেশের জনগণের ট্যাক্সের টাকা খরচ করে 187 বার তিনি বিদেশে গিয়েছিলেন। কেউ হয়তো ভাবতে পারেন তিনি পররাষ্ট্রমন্ত্রী, বিদেশে তো যাবেনি। পররাষ্ট্রমন্ত্রীর 187 বার বাংলাদেশের মতো দেশে বিদেশে যাবার কোনো কিছু নেই, বাট তাকে যেতে হয়েছিল, কারণ তিনি বিশ্ব ভ্রমণ করতে চাইতেন সরকারি টাকায়, আমার আপনার টাকায়। এবং তিনি 600 দিন বিদেশে অবস্থান করেছেন। একবার ভেবে দেখুন, 600 দিন মানে প্রায় 2 বছর। 2 বছর লাগাতার এই ট্রিপগুলো তাকে বিদেশে রেখেছে। আচ্ছা, তো সেখানে কোটি কোটি টাকা রাষ্ট্রের ব্যয় হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এইসব নিয়ে তখন কথা হয়েছিল গণমাধ্যমে, টুকটাক, অল্প, পুরোপুরি হতে পারেনি। দুর্নীতি, তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় অভিযোগটি এসেছে চাঁদপুর নির্মাণাধীন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণের বিষয়ে। প্রিয় দর্শক শ্রোতা, জানা যায় এই ভূমি অধিগ্রহণ তার ভাই, তারা 2 ভাই বোন, তিনি নিজেও ডাক্তার, তার ভাইও ডাক্তার। তো তার ভাই টিপু, ডাক্তার টিপু। তো চাঁদপুরে এই টিপুর ভয়ে অনেকে একেবারে ভীত সন্ত্রস্ত থাকতেন, কারণ টিপু একটি সিন্ডিকেট চালাতো, নানা রকম অপরাধকে প্রশ্রয় দিত, নিজে অপরাধ করতেন, সবকিছু মিলিয়ে একটি সিন্ডিকেট কাজ করতো সেখানে। তো এই টিপুর তত্ত্বাবধানে সেইখানে আশেপাশের জমির দাম 20 গুণ বাড়িয়ে দেখিয়ে জেলা প্রশাসনকে বাধ্য করবার চেষ্টা করেছে সেগুলো এই 20 গুণ দামে অধিগ্রহণ করবার জন্য। তো জেলা প্রশাসন বিষয়টি বুঝতে পেরেছিল। হাসিনা আমলে বেশিরভাগ জেলা প্রশাসকরা কিন্তু, বা ডিসিরা কিন্তু দুর্নীতি পরায়ণে ছিলেন বা আপসকামী ছিলেন। বাট চাঁদপুরে মজার ব্যাপার যে 2জন ডিসি ছিলেন, তারা পূজনীয়, শ্রদ্ধেয়, কারণ তারা এই অনিয়ম অন্যায়গুলো সহ্য করতে পারছিলেন না। এর মধ্যে একজন ছিলেন বিশ্বাস মোহাম্মদ আজিমউদ্দিন, চাঁদপুরের ডিসি। তিনি এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলেছিলেন, প্রতিবাদ করেছিলেন। তাই তিনি 1 বছরের বেশি চাঁদপুরে থাকতে পারেননি। দীপুমণি প্রভাব বিস্তার করে তাকে চাঁদপুর থেকে সরিয়ে দেন। তারপর আরেকজন ডিসির নাম আমরা শুনেছি, মহিলা ডিসি, তিনি ছিলেন অঞ্জনা খান মজলিস। প্রিয় দর্শক শ্রোতা, তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই লুটপাট, ভূমি অধিগ্রহণে বেশি টাকা নেওয়া, অন্যান্য সবকিছুর বিরুদ্ধে তিনি প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আর দীপুমণি তো সেগুলো সহ্য করবার লোক নন। 48 ঘন্টার নোটিসে এই অঞ্জনা খান মজলিসকে চাঁদপুর ছাড়তে হয়েছিল। এগুলো খুব খুব দুঃখজনক বিষয়। আর শিক্ষামন্ত্রী থাকার সময় তার চাঁদপুরের বাড়িতে গিয়ে মিলিত হতেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, শিক্ষা বিভাগের মহাপরিচালক থেকে অন্যেরা শুরু করে সরকারি কলেজের শিক্ষকেরা, সবাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রত্যাশীরা সবাই তার চাঁদপুরের বাড়িতে আড্ডায় মিলিত হতেন। সেখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে জানা গেছে। আর এর বাইরেও চাঁদপুরের পদ্মা এবং মেঘনায় ডুবুচর থেকে বালু তুলতেন সেলিম। সেলিম নামে একজন চেয়ারম্যান ছিলেন, সেখানকার লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান। এই সেলিমের তত্ত্বাবধানে একটি সিন্ডিকেট বালু তুলত। আর সেই বালু তুলবার কারণে দীপুমণির ভাই ডাক্তার টিপুকে
কোটি কোটি টাকা দিয়ে তারা ম্যানেজ করত। এবং সেই সময় নদী কমিশনের একজন যিনি ছিলেন চেয়ারম্যান ডক্টর মঞ্জুর প্রতিবাদ করেছিলেন যে চাঁদপুরের এই বালি তুললে এই যে চাঁদপুর শহর রক্ষা বাঁধ সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাঁদপুর হাইমচরকে রক্ষা করা যাচ্ছিল না। সো এইটির প্রতিবাদ করাতে তাকেও তার পদ হারাতে হয়। অর্থাৎ দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে এমন কিছু নেই যা তিনি করেননি। অর্থ কামানো থেকে শুরু করে সব কিছু প্রভাব বিস্তার করা। তো প্রিয় দর্শক শ্রোতা, তার অপরাধ যদি লিস্টিং করতে হয় তাহলে সেটি একটি বই হয়ে যাবে। তো দীপুমণি ভেবেছিলেন সেটি বোধহয় সব কিছু না। প্রিয় দর্শক শ্রোতা, এখন তার যে জীবন, আমার সত্যিকার অর্থে তার জন্য খুব খারাপ লাগছিল। কারণ আমরাও তো মানুষ। যখন আমি তার আগের জীবন, আগের দাপুটে লাইফস্টাইল আর এখনকার সেই আজ যা দেখলাম আমি, তার যে পরিস্থিতি, তার যে সিচুয়েশনের মতো দিয়ে তিনি গেলেন, এখন তিনি মুন্সিগঞ্জে সেই কারাবাসে, নির্জন কারাবাসে আছেন। তো সেখানে তার জীবনটি এখন কেমন? তার তো মৃত্যু কামনা করবার কথা, তাকে ফাঁসি দেবার দরকার নেই। তিনি তো নিজের মৃত্যু নিজেই কামনা করছেন। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের পলকের কথা মনে আছে। আমি জুনায়েদ আহমেদ পলকের কথা বলছি। জুনায়েদ আহমেদ পলক কিভাবে কান্না করছিলেন শিশুদের মতো। তিনি আগের জীবন ফেরত চান, কিন্তু চাইলেই কি সেটি সম্ভব? রাজনীতিবিদেরা তো এটি মনে রাখেন না। একবার রাজনীতিতে সফল হতে পারলে, সফল বলতে তথাকথিত এমপি হওয়া, এমপি থেকে মন্ত্রী হওয়া, তখন তাদের আর কিচ্ছু মনে থাকে না। তারা ধরাকে সরা গান করেন। তারা মনে করেন পৃথিবী তার বাসার সামনে এসে থেমেছে, ঠেকে গেছে, আর কোথাও স্টেশন পৃথিবীর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কে কোত্থেকে দেখছেন আমাকে দয়া করে কমেন্টে জানাবেন আপনাদের লোকেশন। আর আমার বক্তব্য ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন, যাতে অন্যরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার করবার জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার আজ মনটি সত্যি সত্যি খুব খারাপ হয়েছে। একটি মানুষের দুটো পর্ব, দুটো ফেস দেখবার চেষ্টা করলাম, যে মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। নো ম্যাটার হোয়াট, আপনার প্রোফাইল কত উজ্জ্বল, আপনার সোশ্যাল স্ট্যাটাস কত উঁচু, আপনি কত টাকা কামিয়েছেন আইনকে ভেঙে, অন্যায় করে, অনিয়ম করে, সেটি ব্যাপার না। একটি সময় আপনার জীবনে এমন দিন আসবে যে আপনার ইচ্ছে করবে যে সব কিছু নিয়ে নাও, আমাকে আমার সেই আগের জীবনটি ফিরিয়ে দাও, যেই জীবনে কোনো টেনশন থাকবে না, কনসার্ন থাকবে না, আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই। অনেকেরই এই আক্ষেপ থাকতে পারে, এই চাওয়া থাকতে পারে, কিন্তু সেটি তো হবার নয়। কারণ পেছনে ফিরে যাবার তো কোনো রাস্তা নেই। এটি তো ওয়ান ওয়ে রাস্তা, দুর্নীতির রাস্তা, অনিয়মের রাস্তা, আধিপত্য বিস্তারের রাস্তা, দেশের মানুষের উপর জুলুম করবার রাস্তা। এটি ওয়ান ওয়ে রাস্তা। ওই রাস্তা একবার ঢুকলে পেছনে ফিরে আর আসা যায় না। প্রিয় দর্শক শ্রোতা, কি ভাবছেন আপনি এই বিষয়গুলো নিয়ে? দয়া করে কমেন্টে জানাবেন আপনার অনুভূতি। আর বিশেষভাবে আমি এখন যারা ক্ষমতায় আছেন, এখন বিএনপি সরকার ক্ষমতায় আছে, তারা ইতিমধ্যে আওয়ামী লীগ যেই পথে হেঁটেছিল, তারা ধরাকে সরা গান করত। বিএনপিকে ইতিমধ্যে আমরা সেই পথে হাঁটতে দেখছি। এটি খুবই কষ্টের। আমি মনের চোখে দেখছিলাম বিএনপির এমপি মন্ত্রীরা সেই শ্রীলঙ্কার কলম্বো স্টাইলে, 2022-এর কথা বলছি প্রিয় দর্শক শ্রোতা, 2022-এর রাজাপাকসের রাস্তায় দৌড়চ্ছিলেন জীবন বাঁচাবার জন্য। উত্তেজিত জনতা তাদের পেছন থেকে ধাওয়া করছিলেন। সেই রাজাপাকসেদের কারো কোট খুলে হাতে নিয়েছেন, কারো টাই ঝুলে আছে, কেউ ধুতি, কেউ লুঙ্গি পরে দৌড়চ্ছেন রাস্তায়, পেছনে জনতা। আমি সেই দৃশ্যগুলো দেখছিলাম আওয়ামী লীগের জন্য। এখন আমি আবার একই দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি, একইভাবে ভিজুয়ালাইজ করতে শুরু করেছি এখন যারা ক্ষমতায় আছেন তাদের জন্য। আমার মনে হচ্ছে এমন একটি দিন তাদের জন্য অপেক্ষা করছে, অপমানজনক বিদায় হবে যেদিন তাদের। এখন তারা যা করছেন, মাত্র 5 থেকে 6 মাসে তারা যেই ভূমিকা অবতীর্ণ হয়েছেন, তারা পুরোপুরি হাসিনা হয়ে উঠতে সম্ভবত 1 বছরও লাগবে না। আমার আশঙ্কা হচ্ছে এইটি তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল না। বিশেষভাবে গণ অভ্যুত্থানের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মনে কিন্তু এই কথাটি ছিল যে পরবর্তী সরকার যারাই আসুক, তারা জুলাই অভ্যুত্থানের কথা মনে রাখবেন। সরকারের মন্ত্রী এমপিরা তারা শেখ হাসিনার করুণ পরিণতির কথা মনে রাখবেন। হাসিনার যারা লেসপেন্সার ছিলেন, মোসাহেব ছিলেন, যারা হাসিনাকে ব্যবহার করে কোটি কোটি টাকা বানিয়ে বিদেশে অবস্থান করছেন, এখন আবার হুয়াক্কা হুয়া দিচ্ছেন হাসিনার সঙ্গে দেশে ফিরে আসবেন। তো তাদের কথা বলছি, তাদের যে বিলম্বিত জীবন, এখন এটি কোনো মানুষের জীবন হতে পারে না। অনেকে বিদেশে অর্থ পাচার করে দিয়েছেন, বিদেশেও তাদের আরামের লাইফ নেই। সেখানকার বাঙালিরা তাদের রাস্তায় ধরছে, তাদেরকে সেখানে মব করছে, বিদেশে মব লাইক সিচুয়েশনের মধ্য দিয়ে তাদের যেতে হচ্ছে। সো এই দুর্ভাগ্য এখনকার এমপি মন্ত্রীদের ক্ষেত্রে হোক, তাদের জন্য ঘটুক, সেটি আমি চাই না, কিন্তু পরিস্থিতি সেদিকেই নিয়ে যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে তাদের এমনই একটি লজ্জাজনক পতন হবে, এবং যেই পতনে তাদের দীপমণির মতো পরিস্থিতি হবে।
তো এই সিদ্ধান্ত তাদের এখনো নেবার সময় আছে, তারা আসলে কি চান। তারা মনে করছেন আমরা কিছু বুঝি না। এক সময় সেটি ছিল, বাংলাদেশের মানুষ এত কিছু বুঝতো না, আমরা এত কিছু বুঝতাম না। বাট এখন গ্রামের একজন কৃষকও রাজনীতি বুঝেন, গ্রামের একজন কৃষকও প্রশ্ন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তারা ভয় পান না, জেলা প্রশাসককে তারা ভয় পান না। মানুষ জেনে গেছেন আপনি যত বড় কর্মকর্তাই হন, আপনি যেই হন না কেন, আপনি মন্ত্রী হন, এমপি হন, আপনি জনগণের সেবক, এর বাইরে আপনি আর কিচ্ছু না, আপনি আর কেউ না। এটি এদেশের মানুষ বুঝে গেছে। আর এদেশের মানুষ মসনদে লাথি মারা শিখে গেছে। আর এই বিদ্যা একটি ভয়ঙ্কর বিদ্যা, একবার শিখে গেলে মানুষের ইচ্ছে করে করতে এবং অনুকূল মুহূর্ত পেলে মানুষ সেটি অ্যাপ্লাই করতে এক সেকেন্ডও দেরি করে না এবং করবে না। সো আগামী দিনের রাজনীতিবিদদের কথা বলছি এবং এখনকার রাজনীতিবিদদের কথা বলছি, আমি বুড়ো রাজনীতিবিদদের কথা বলছি, মেয়াদ উত্তীর্ণ রাজনীতিবিদদের কথা বলছি। আপনারা যদি এখনো সেই পুরনো ধান্দায় লিপ্ত থাকেন, যদি মনে করেন কিচ্ছু হবে না, 5 বছর কোনো রকমে কাটিয়ে দেব, এর পরের বারও তো সরকার আমাদের, আমরা নানান রকম ইঞ্জিনিয়ারিং করে ফলে সেখানে আবার বসে যাব, তো 10 বছর পর আমি মারা যাব, আপনি ভুল ভাবছেন। 5 বছর এই টার্ম, দ্বিতীয় টার্ম সেটি তো অনেক পরের কথা। এই টার্ম এমনকি 1 বছর আপনারা পার করতে পারেন কিনা, আপনারা যেই কৌশলে চলছেন সেটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যক্তিগতভাবে আমি ডাউট করছি সেটিকে। প্রিয় দর্শক শ্রোতা, আমার কাছে কিছু কমেন্ট জমা হয়েছে, আমি 2-4টি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। নিউ ইয়র্ক সিটি থেকে কবির দেখছেন। কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ত জীবনে আপনি আমাকে দেখছেন এবং শুনছেন। থ্যাংক ইউ, আপনি আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছেন, আমি ডিজার্ভ করি কিনা জানি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাহিদা পারভিন সীমা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ, আপনিও কমপ্লিমেন্ট দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। মাকসুদ শেখ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ। দীপুমণির আমলনামা আমি আপনাদের ব্যাখ্যা করছি, সেই জন্য আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এটি করা আমি খুব প্রয়োজনীয় মনে করেছিলাম, তাই করছি। মিরপুর থেকে দেখছেন নাহিদা পারভিন সীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাইমুল হক, বরাবরের মতোই আপনি স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। মাকসুদ শেখ, আপনি মুন্সিগঞ্জ থেকে দেখছেন, মুন্সিগঞ্জের কথা একটু আগে বলছিলাম, ধন্যবাদ আপনাকে। নাহিদা পারভিন সীমা, আচ্ছা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, দীপুমণিকে তার কনসিকুয়েন্স সাফার করতে হবে, প্রত্যেকটি মানুষকে তার কনসিকুয়েন্স সাফার করতে হবে, সুনার অর লেটার, টুডে অর টুমরো, ওয়ান ওয়ে অর দ্য আদার। প্রত্যেকটি মানুষের কনসিকুয়েন্স সাফার করতে হবে এবং সাফার করতে হয়। আমরা সাময়িকভাবে সেই বিষয়গুলো ভুলে থাকি প্রিয় দর্শক শ্রোতা। আব্দুল লতিফ যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। সময় একবার চলে গেলে ফিরে আসে না, আপনি সত্যি বলেছেন। দীপুমণিরও মনে করেছিল সময় ফিরে পাবে, তারা পায়নি, পাবেও না কোনোদিন। কাজী নাসির যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। আদানির উপর আপনি একটা এপিসোড বানাতে বলেছেন, আপনার অনুরোধটি আমি ভেবে দেখব, ধন্যবাদ আপনাকে। যশোর থেকে যুক্ত হয়েছেন রফিকুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি নিয়মিত আমাকে দেখেন, আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ইউনুস সাহেব যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আপনি বলেছেন বিএনপি কখনো শিখবে না। হ্যাঁ প্রিয় কমেন্টার, আমারও এমনটি মনে হচ্ছে। আমি অত্যন্ত হতাশা এবং দুঃখজনক হলেও সত্যি আমি হতাশার সঙ্গে কথাটি বলতে বাধ্য হচ্ছি। তারা যদি শিখতো তাহলে তাদের যে কর্মকাণ্ড আমরা এখন দেখছি সেটি দেখতাম না, ভিন্ন কিছুই দেখতাম। মোহাম্মদ রাইস যুক্ত হয়েছেন, শ্রীলঙ্কা নেপালের মতো পরিস্থিতি অনিবার্য হয়ে উঠছে, এই আশঙ্কা আমারও আছে। রাইস আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনি প্রায়শই আমার কন্টেন্ট দেখে থাকেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি ঠিক বলেছেন, শ্রীলঙ্কা এবং নেপালের মতো পরিস্থিতি, নেপালে যা হয়েছিল আমাদের দেশে কিন্তু তা হয়নি প্রিয় দর্শক শ্রোতা। আওয়ামী লীগ নিজেই বলেছিল, ওবায়দুল কাদের বলেছিল অনেকবার যে লক্ষ লক্ষ আওয়ামী কর্মী মারা যাবেন। 5 জন আওয়ামী কর্মী মারা যায়নি। বাংলাদেশের মানুষ যথেষ্ট সহনশীল আমি মনে করি, এবং তারা ল অ্যাবাইডিং, আইন কানুন মেনে চলতে তারা পছন্দ করেন, কিছু ব্যতিক্রম ছাড়া। তো না হলে তাদের পরিণতি আসলেই সেরকম হতো, বাট হয়নি। নাইমুল হক কমেন্ট করেছেন আপনি আরেকটি, বিএনপির রাজনীতিবিদরা শিক্ষা নিচ্ছেন না এবং তারা ভাবছে আওয়ামী লীগের চাইতে তারা স্মার্টার, আচ্ছা, এবং বেটার এসকেপ রুট তারা খুঁজছে। আপনি যা বলেছেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। তো আসলে তারা মনে করছে, সব বোকা লোকে এরকম মনে করে, বোকা লোকেরা মনে করে আই এম স্মার্টার দেন আদার্স। স্মার্ট লোক কখনো এরকম মনে করে না। স্মার্ট লোক মনে করে আমার মতো আরো স্মার্ট লোক থাকতে পারেন, সবকিছু মেনটেন করেন। আর বোকারাই মনে করে আই এম দ্য স্মার্টেস্ট। সত্যি কথা, ঠিক বলেছেন। সায়েম এন্টারপ্রাইজ থেকে একজন বলছেন, ধন্যবাদ আপনাকে।
যুক্ত হবার জন্য। মোবারক আহমেদ যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সাইম এন্টারপ্রাইজ থেকে বলছেন নুরু রাশেদ সম্পর্কে আপনি কথা বলতে বলেছেন। আমি রাশেদ সম্পর্কে কয়েকটি এপিসোড করলাম সাম্প্রতিক সময়ে, আর করতে ইচ্ছে করে না, কারণ রাশেদকে তাহলে বেশি গুরুত্ব দেওয়া হয়। রাশেদ কি বেশি গুরুত্ব পেতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, রাশেদকে ব্যক্তিগতভাবে রাশেদের বিরুদ্ধে আমার কিচ্ছু বলবার নেই, কোনো পার্সোনাল বিষয় নাই এটি, কিন্তু রাশেদ যা করছেন সাম্প্রতিককালে তার জন্য আমার একসময় সহানুভূতি হয়েছিল, এই জন্যে যে রাশেদ খুব পুয়ার ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছিলেন। আমি নিজেও পুয়ার ব্যাকগ্রাউন্ডের লোক, আমি খুব হাই প্রোফাইল কেউ না। তো আমার খুব সহানুভূতি হতো তার পারিবারিক অবস্থা, যে অবস্থান থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করেছেন, আমি অ্যাডমায়ার করতাম তাকে। কিন্তু তার যে অবস্থা দেখলাম, রাজনীতি শুরু না করতে যেভাবে ভুল পাল্টালেন, যেভাবে পোল্টি মারলেন, এবং প্রতিনিয়ত যা করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর পদটি বাঁচিয়ে রাখবার জন্য। একবার 5 এটে পদ নিয়েছেন, এখন আবার প্রতিদিন সকাল বিকাল 5 এটে সেই পদ রক্ষা করবার চেষ্টা করছেন। ভয়ঙ্কর ভয়ঙ্কর। আমি খুবই দুঃখিত তার এই পারফরমেন্সের জন্য। আর বিকাশ নুরুর কথা আমি কি বলবো, সেটা তো নুরু নিজেই বলেছেন যে লোকেরা আমাকে বিকাশ নুরু বলে, এর চেয়ে বেশি কি আর কিছু বলবার আছে? আচ্ছা, ইউনুস সাহেব আমার জন্য দোয়া করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা, সালিম ফারাজি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনি বলেছেন এই মহিলা একজন দুর্নীতিপরায়ণ মহিলা, আমি আপনার সঙ্গে শতভাগ একমত। তার ভাই, তিনি এবং আত্মীয়রা মিলে যে সিন্ডিকেট চাঁদপুরে চালু করেছিলেন, আমি তো চাঁদপুরের লোক, আমি কিছু খোঁজখবর ওখান থেকে পাই, সোর্স থেকে। সো আমি জানি এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সেই বিষয়টি, আর সেই মূল্যই তিনি এখন দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, আজ অন্তত তার মনে নিশ্চয়ই প্রশ্নটি উদয় হবার কথা যে আমি কেন করেছি এগুলো। একবার ভেবে দেখুন, একটা মানুষের জীবন কতটা বিড়ম্বিত হলে, কতটা কষ্টের হলে, কতটা দুঃখের হলে। তার হাজবেন্ড মারা গেছেন, তিনি তাকে একবার দেখে তার শেষকৃত্যে অংশগ্রহণ করে তাকে আবার কারাগারে ফিরে যেতে হলো। এখন তো তার আত্মীয় স্বজন পরিবেষ্টিত অবস্থায় তাকে সান্ত্বনা দেবে এমন পরিবেশে থাকবার কথা। তার জীবনটি কেমন আজকে, কতটা বিড়ম্বিত। একটা মানুষের জীবন এতটা বিড়ম্বিত হতে পারে? তার টাকা পয়সা, লুট করা টাকা কোথায়? সেগুলো তো কোনো কাজে আসছে না তার জন্য। আসলে কি এত টাকা মানুষের দরকার? আমাদের প্রত্যেকের বাঁচার জন্য কিছু টাকা দরকার, সে কথা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিছু টাকা আমাদের দরকার, বাট কতটুকু? এবং সেই অবৈধভাবে, অন্যায়ভাবে কোটি কোটি টাকা কামাতে গিয়ে এই দুটোর মাঝখানে নিড এবং অ্যাবান্ডেন্স, প্রয়োজন এবং বিলাসিতা বাড়াবাড়ি রকমের, সেই দুটোর মাঝখানে যে একটি ফাইন লাইন আছে, সেই ফাইন লাইনটি টানতে আমরা ভুলে যাই, আর তখনই সব দুঃখ দুর্দশা শুরু হয় আমাদের। আমরা একবারের জন্য মনে রাখি না। প্রিয় দর্শক শ্রোতা, একবার ভেবে দেখুন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে এখন সরকার ফিরিয়ে আনবার চেষ্টা করছে, এবং খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাত তাকে ফেরত দেবে। কিছু অফিসিয়াল প্রসিজার্স আছে, সেগুলো করছে সরকার। সেগুলো শেষ হলে আমার ধারণা হয়তো তাকে ফিরিয়ে আনা যাবে। সো তাকে যদি ফিরিয়ে আনা হয়, তার পরিণতি কি হবে? সো শুধু তিনি না, প্রত্যেকটি আওয়ামী এমপি, মন্ত্রী, প্রত্যেকের কথা আমি বলছি, যারা বিদেশে অর্থ পাচার করেছেন, তারা ভেবেছিলেন আমাকে কেউ আর আমার টিকিটই নাগাল পাবে না। বিষয়টি এরকম না। এখনকার সময় অনেক কিছুই করা যায়, অনেক কিছুই করা যায়, এবং ভারতও বাধ্য হবে শেখ হাসিনাকে ফেরত দিতে, টুডে অর টুমরো, সুনার অর লেটার দিতেই হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরকাতুল্লাহ নিয়াজ শহীদ। বরকাতুল্লাহ নিয়াজ শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে হয়েছেন। আপনি অনেক ক্রিয়েটিভ একটি কমেন্ট করেছেন, সেই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, নজরুল ইসলাম আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রিয় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমাকে দেখবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আমি এই এনগেজমেন্টে আমি আপ্লুত, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। প্রতিনিয়তই আমি চেষ্টা করি আপনাদের কাছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি যা রিয়েলাইজ করি, যা ফিল করি, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে কথা বলার জন্য আমি চেষ্টা করি। আমার কোনো এজেন্ডা নেই, আমি কোনো পার্টি করি না, আমি একজন নন পলিটিক্যাল মানুষ, আমার কারোর জন্য কোনো অ্যাফিলিয়েশন নেই, এবং দীর্ঘমেয়াদে আমার কারোর প্রতি কোনো ব্লাইন্ড আনুগত্যও নেই। আমি একসময় অন্তর্বর্তীকালীন সরকারের শুরুতে, যারা আমাকে শুরু থেকে দেখছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আমি অধ্যাপক ইউনুসকে হাইলাইট করে, তাকে এপ্রিসিয়েট করে, তাকে অ্যাডমায়ার করে অসংখ্য এপিসোড আমি করেছি। তখন সেগুলোর দরকার ছিল। আবার একটি সময় আমি যখন দেখলাম তিনি কিছু ভুল পলিসি নিচ্ছেন, তখন আমি আবার তার সমালোচনা করেছি। আর যখন আমি তাকে এপ্রিসিয়েট করে, অ্যাডমায়ার করে ভিডিও বানাতাম, তখন আওয়ামীরা তাকে পচাবার চেষ্টা করতেন ডে ওয়ান থেকে, সরকারকে অস্থিতিশীল করবার জন্য।
তো তখন অনেকে আমাকে কমেন্ট করতেন যে আমি ইউনুস সেন্টারের পেইড এজেন্ট কিনা। তো অধ্যাপক ইউনুসের সঙ্গে আমার কোনোদিন ব্যক্তিগতভাবে দেখা হয়নি, হবার কোনো কারণও ছিল না আসলে। তো তাই পেইড এজেন্ট হবার কোনো কারণ নেই, আমি কোনো অর্থ সেখান থেকে পাইনি। তো আবার আমি কিন্তু একই ব্যক্তি তার সমালোচনা করেছি অসংখ্যবার। আমি তার উপর অনেক বিষয়ে আপসেট, অনেক প্রশ্নের উত্তর আমার জানা দরকার তার কাছ থেকে। সো আমার কোনো ব্লাইন্ড লয়্যালটি কারো প্রতি নেই, থাকতেই পারে না, এবং আমি সেটি করি না। আমি জামায়াতের প্রশংসা করি, অনেক সময় ছাত্র শিবিরের প্রশংসা করি, কারণ তাদের কিছু প্রশংসনীয় কাজ আমাকে প্রশংসা করতে বাধ্য করে। আবার তাদের যখন আমি বিচ্যুতি দেখি, কোনো ডেভিয়েশন আমার চোখে পড়ে, আমি কিন্তু দেরি করি না, আমি সঙ্গে সঙ্গে সেটি নিয়ে এপিসোড করি। এবং আমি মনে করি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিয়ে ভারতের কলকাতায় বড় ধরনের মিটিং করেছে আওয়ামী লীগের সাবেক অর্ধ শতাধিক সংসদ সদস্য। 8 আগস্ট কলকাতা নিউ টাউন এলাকায় অনুষ্ঠিত বৈঠকে দলটির 50 থেকে 55 জন সাবেক এমপি উপস্থিত ছিলেন। দেশে ফিরতে প্রয়োজনীয় কাগজপত্রের জন্য আবেদন, কোন প্রক্রিয়ায় ও কিভাবে তারা ফিরবেন, ফেরার আগেও পরে আইনি প্রক্রিয়ার প্রস্তুতি এবং ফেরা উপলক্ষে দলীয় সমাগমের আয়োজন নিয়ে বৈঠকটিতে আলোচনা হয়েছে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বৈঠকে দলটির শীর্ষ পর্যায় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যেসব নেতা শেখ হাসিনার সাথে দেশে ফিরবেন না তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। গত 2 বছরের বেশি সময় ধরে ভারতে থাকা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা অনেকগুলো বৈঠক করলেও এত বড় আকারে শুধু সাবেক এমপিদের বৈঠক এই প্রথম অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন বৈঠকে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাবেক এমপি। তারা দাবি করেছেন, বৈঠকটিতে শেখ হাসিনার সাথে সাবেক এমপিরা কিভাবে দেশে ফিরবেন ও ফেরার পরে করণীয় নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। আবার এই বৈঠকটি বাংলাদেশের বাইরে এমন এক সময় অনুষ্ঠিত হলো যখন শেখ হাসিনার দেশে ফেরার ইস্যুটিকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে যাচ্ছে। বিশেষ করে ঝুলে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফর। 24-এর 5 আগস্টে বাংলাদেশে ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের বহু নেতা কর্মী ভারতে চলে যান। 2 বছর পরও তাদের অনেকে সেখানে আছেন, তবে এখন তারা শেখ হাসিনার ডাকে বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক মন্ত্রী, প্রেসিডিয়াম সদস্য, সাবেক সংসদ সদস্য বা বিভিন্ন সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্বের অন্তত 100 থেকে 120 জনের মতো পশ্চিমবঙ্গে, মূলত কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আছেন। 24 আগস্টের পর থেকে বিভিন্ন সময় তারা ভারতে যান। শীর্ষ পর্যায়ের নেতা ছাড়াও মধ্যম ও স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মীরাও ভারতে গিয়েছিলেন। আছেন পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধশত কর্মকর্তা, আছেন বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর সাবেক কিছু কর্মকর্তাও। কলকাতা দিল্লি সূত্রগুলো বলছে, 24-এর 5 আগস্টের পর দলটির 1000-এরও বেশি নেতাকর্মী ভারতে গিয়েছিলেন। এদের মধ্যে অনেক নেতা পরে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইউরোপ, আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে চলে গেছেন। আবার গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে মধ্যম ও স্থানীয় পর্যায়ের বেশিরভাগ নেতা বাংলাদেশে ফিরে যান। সাবেক মন্ত্রী, এমপি, দলের প্রেসিডিয়াম সদস্য, অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, সাবেক পুলিশ ও প্রতিরক্ষা কর্মকর্তাদের বেশিরভাগই এখনো ভারতের বিভিন্ন শহরে আছেন। এদের বেশিরভাগ আছেন কলকাতায়। সংবাদ মাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী দলটির নেতারা সেখান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে অনলাইনে বাংলাদেশের তৃণমূলের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন। গত 5 আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে সাংবাদিকদের সামনে বলেছিলেন তিনি ডিসেম্বর নাগাদ বাংলাদেশে ফিরে যেতে চান। এর আগে 3টি আন্তর্জাতিক সংবাদ সংস্থাকেও তিনি একই কথা বলেছিলেন। শেখ হাসিনা গত 10 জুলাই রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন তিনি তার দলের নেতা কর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে যাবেন এবং ফিরে গিয়ে আদালতে আত্মসমর্পণ করে আইনি লড়াই করবেন। শেখ হাসিনা ইস্যুকে ঘিরে তারেক রহমানের ভারত সফর নিয়ে গত কয়েকদিন ধরে ব্যাপক আলোচনা হচ্ছে। তারেক রহমানের ভারত সফর ও দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কে বিষয়টি এখন এতটাই আলোচিত হচ্ছে যে কারণে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার যে ঘোষণা দিয়েছিলেন সেটি আপাতত আলোচনার বাইরে চলে গেছে। কিন্তু দলটির একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ প্রস্তুতি নেওয়া শুরু করেছে।
গত 5ই আগস্টের সংবাদ সম্মেলনের পর কিছু নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে শেখ হাসিনা নেতাদের বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে যে কোনো ধরনের কোন্দল দূরে সরিয়ে রেখে কিভাবে দেশে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে সে ব্যাপারে কথা হয় বলে জানিয়েছেন দিল্লির বৈঠকে উপস্থিত থাকা এক নেতা। আওয়ামী লীগের নেতারা বলেছেন, গত 2 বছর ধরে দলের নেতৃত্বে পরিবর্তন আনা কিংবা পুরনো রাজনৈতিক অবস্থান বদলের জন্য বেশ কয়েকবার চেষ্টা হয়েছিল। রিফাইন্ড বা পরিশুদ্ধ আওয়ামী লীগের ধারণা ঘিরে দলটির ভেতরেও আলোচনা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রিফাইন্ড বা সংস্কারের মাধ্যমে অপেক্ষাকৃত কম বিতর্কিতদের নেতৃত্বে আনার বিষয়টি বন্ধুপ্রতিম দেশ ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শেখ হাসিনার কাছে পৌঁছানো হয়েছিল। তখন শেখ হাসিনা কারা দায়িত্ব নিতে চান সে ব্যাপারে জানতে চেয়েছিলেন, কিন্তু মধ্যস্থতায় অংশ নেওয়া ওই পক্ষগুলোর প্রতিনিধিরা হতাশ হয়েছিলেন, কারণ যেসব নেতাদের সাথে তখন যোগাযোগ করা হয়েছিল 1/11-এর পরের ইতিহাস মনে করিয়ে দিয়ে ওই নেতারা বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ সম্ভব নয়। নির্বাচনের পরও বিষয়টি আলোচনায় এসেছিল, তবে কোনো বড় নেতাকে রাজি করাতে পারেনি মধ্যস্থতাকারীরা। ফলে এখন আওয়ামী লীগ নেতারা যে শেখ হাসিনার সাথে ফিরতে চান এই বিষয়টি শুধু দলীয় নেতারাই নন, মধ্যস্থতাকারীর বিদেশি শক্তিগুলো জেনে গেছে। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য দাবি করেছেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকারের কূটনৈতিক সম্পর্ক যে দিকেই মোড় নিক না কেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরছেন এটা নিশ্চয়তা তারা পেয়েছেন। এমন দাবির পিছনে যুক্তি কি সে সম্পর্কে ওই প্রেসিডিয়াম সদস্য বলছেন, 5ই আগস্টের সংবাদ সম্মেলন যাতে না হয় সেজন্য কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ সরকার অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেখ হাসিনা অনড় ছিলেন এবং বিশ্ব মিডিয়ার মাধ্যমে তিনি বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরেছেন। আর তারপর তিনি যেসব নির্দেশনা দলের সিনিয়র নেতাদের দিয়েছেন সেখানে এমন কিছু বার্তা আছে যেগুলো এর আগে কখনোই বলেননি। সেই নির্দেশনাগুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেজন্য দলটির সাবেক সংসদ সদস্যদের বৈঠক ডাকা হয় 18ই আগস্ট। কলকাতায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিমের বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। 18ই আগস্ট বিকেল 4টা থেকে রাত 10টা পর্যন্ত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলটির প্রেসিডিয়াম সদস্য শেখ সেলিম সভাপতিত্ব করেন। দলটির 50 থেকে 55 জন সাবেক সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেওয়া 6 জন সাবেক এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশে যারা তার সাথে দেশে ফিরবেন না তাদেরকে আর আওয়ামী লীগে রাখা হবে না মর্মে সিদ্ধান্ত হয়েছে। দলের নেতারা দেশে ফেরার পর তাদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বৈঠকে একজন সাবেক এমপি ফেরার জন্য প্রয়োজনীয় পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যুতে কথা বলেন। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা যখন দেশ ছাড়েন তখন তাদের কাছে নিয়ম অনুযায়ী লাল পাসপোর্ট ছিল, কিন্তু বিগত অন্তর্বর্তী সরকার শুরুতেই আওয়ামী লীগ আমলে লাল পাসপোর্টগুলো বাতিল করেছিল। বৈঠক সূত্রে জানা গেছে পাসপোর্ট বা ট্রাভেল পাসের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দলটির সভানেত্রী এ বিষয়ে করণীয় সম্পর্কে জানাবেন। কোন প্রক্রিয়ায় ও কিভাবে দলের সাবেক সংসদ সদস্যরা ফিরবেন সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হলেও কৌশলগত কারণে দলটির নেতারা এ নিয়ে এখনই মুখ খুলতে চান না। তবে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে ডিসেম্বর নয়, দরকার হলে তার অনেক আগে দেশে ফেরার জন্য সাবেক এমপিদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আবার দলের সভানেত্রীর নির্দেশ অনুযায়ী একাধিক গ্রুপকে অগ্রবর্তী দল হিসেবে নানা সময় দেশে আসার জন্য বলা হতে পারে। ফেরার দিন আন্তর্জাতিক গণমাধ্যমে কভারেজ নিশ্চিত করার জন্য দলের কয়েকজন নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেশে ফেরার আগে ও পরে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য করণীয় কি সে সম্পর্কেও আলোচনা হয়েছে। আন্তর্জাতিকভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য ইউরোপের 2টি দেশের সাথে এরই মধ্যে আওয়ামী লীগের নেতাদের আলোচনা হয়েছে। এর মধ্যে আওয়ামী লীগের অনেক সাবেক সংসদ সদস্য নিজেদের উপর নির্যাতনের অভিযোগ এনে এ বিষয়ে ব্যবস্থা নিতে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন বা IPU এর কাছে আবেদন করেছেন। অক্টোবরে IPU এর সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। সেখানেও দেশে ফেরার পর তাদেরকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে। তবে দলটির সাবেক এমপিদের এই বৈঠকে একটি বিষয়ে শঙ্কার কথা উঠে এসেছে, সেটি হলো শেখ হাসিনার প্রত্যাবর্তনের সময় সহিংস পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে 24-এর আন্দোলনের সময় থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্রগুলো এই সময় সহিংসতায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কার কথা উঠে এসেছে দলটির সাবেক এমপিদের ওই বৈঠকে।
এমন তৎপরতা ঠেকাতে আগামী 6 সপ্তাহের মধ্যে তৃণমূলের ঐক্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাজগুলো শেষ করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন বাংলাদেশের প্রতিটি ইউনিয়ন থেকে 10,000 লোক সমাগমের মত দিয়েছেন একাধিক সাবেক এমপি। ঢাকার 4টি প্রবেশ পথে বড় রকমের শোডাউনের প্রস্তুতি নিতেও বলা হয়েছে। সূত্রগুলো বলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লিতে শেখ হাসিনার সাথে দলটির সিনিয়র কয়েকজন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সে বৈঠকে আরো সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হতে পারে। চলতি মাসের 5ই আগস্ট দলটির সভানেত্রীর দিল্লিতে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ঘোষণার বিষয়টি এখন আর শুধু দেশীয় কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরের আইটেমের মধ্যে সীমাবদ্ধ নেই। শেখ হাসিনার ইস্যুটি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন কিনা এবং দেশ দুটির ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের বড় অনুঘটকের রূপ নিয়েছে। দেখা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের হাই কমিশনার বিষয়টি নিয়ে কম বেশি প্রতিদিনই কথা বলছেন। সাথে যোগ হয়েছে দুই দেশের সাবেক কূটনীতিকদের নানামুখী বিশ্লেষণ। আওয়ামী লীগের নেতারা দাবি করছেন, বাংলাদেশ ভারতের এই কূটনৈতিক প্রক্রিয়া যে দিকেই গড়াক না কেন, শেখ হাসিনা ডিসেম্বরে ফিরছেন এই বার্তা তাদেরকে দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন সাবেক এমপি দাবি করেছেন, দেশে ফিরে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে দলের নেতারা প্রস্তুত আছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন যে আপনারা ভিডিওটি দেখলেন আওয়ামী লীগের সাবেক প্রধান শিক্ষামন্ত্রী দীপু মনিকে নিয়ে যে ভিডিও ফুটেজ দেখলেন, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য এবং আওয়ামী লীগকে নিয়ে এবং আওয়ামী লীগের এই শিক্ষামন্ত্রী দীপু মনিকে নিয়ে আপনারা কি বলতে চান, আপনাদের কি মনের ভাব প্রকাশ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।